একই কাণ্ড। ডোনাল্ড ট্রাম্পকে তো পাত্তাই দিলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট। হ্যাঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট, ঠিক শুনছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাত্তাই দিলেন না। 50% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের উপর, আর তারপর থেকেই কূটনৈতিক টানাপোড়েন চলছে ব্রাজিলের সঙ্গে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা তিনি কি বলেছেন জানেন? I'm not going to call Trump about trade because he doesn't want to talk. But you can be sure I'm going to call Trump to invite him to come to the COP because I want to know what he thinks about the climate issue. I'll be kind enough to call. প্রশ্নই ওঠে না ট্রাম্পকে ফোন করা। কার সঙ্গে কথা বলবেন তাহলে? মোদির সঙ্গে কথা বলবেন, শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, চীনের প্রধানের সঙ্গে কথা বলবেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন না। একই কাণ্ড। কি হলো ডোনাল্ড ট্রাম্পের? মানে ভাবতে পারছেন তো? এর আগের এপিসোডে বলেছিলাম ব্রিক্সের কথা, যে কেন আসলে এই রকম চাপে রাখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। সেটা কি সফল হবে? এই ব্রিক্সের মধ্যে তো ব্রাজিল রয়েছে। আসলে ব্রিক্সের কয়েন প্রকাশ পেতে পারে, বাজারে চলে আসতে পারে। আবার বলছি, তাতে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট চাপে পড়বেন। আরও একই কাণ্ড আছে, সেটা হলো রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব আজকের নয়, সেই বন্ধুত্ব আমরা নষ্ট হতে দেব না, এরকম বার্তা ভারত পৌঁছে দিয়েছে অলরেডি আমেরিকার কাছে। কারণ ডোভাল যাচ্ছেন, এস জয়শঙ্কর যাচ্ছেন, মানে প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা, দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়া যাচ্ছেন। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া যাচ্ছেন। আরও একই কাণ্ড আছে। তার মধ্যে বলি, এই যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, তার উপরে 50% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেখানে সেই 50% শুল্ক চাপানোর কথা ট্রাম্প ঘোষণার পর থেকে শুধু সে কূটনৈতিক টানাপোড়েন চলছে বলছিলাম। সেই আবহে ট্রাম্প দাবি করেছিলেন লুলার কাছ থেকে ফোন পাবেন, হুজুর আমাদের শুল্কটা একটু কমিয়ে দিন হুজুর। উড়িয়ে দিলেন, বললেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথাই বলবেন না, কারণ ব্রাজিলের উপরে 50% শুল্ক আরোপের যে দিন, সেটাকেই ব্রাজিল বলছে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক দিন। এখানেই থামেননি তিনি। শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে না চাইলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন। তার কথায়, আমি শি জিনপিংকে ফোন করব প্রধানমন্ত্রী মোদীকে, অনেক বিশ্ব নেতাকে ফোন করব। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা, ধড়কন অনেক বাড়বে, এটা বলাই বাহুল্য। কার সঙ্গে থাকবেন? তাইওয়ানের সাথে? কারণ ব্রিক্স যদি মনে করে যে ভারত, চীন এদের নিয়ে ব্রাজিলের সঙ্গে মিলে আলাদা মুদ্রা তৈরি হবে, মুদ্রা বাজারে আসবে, তাহলে কিন্তু বিরাট চাপ। আর তিনি জানিয়েছেন ব্রিক্সে আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যেসব দেশ যুক্ত থাকবে তাদের বাড়তি আরো 10% কর দিতে হবে। ট্রাম্প একের পর এক হুমকি। সেই হুমকিতে যে কাউকে চিড়ে ভেজানো যাচ্ছে না একেবারে স্পষ্ট হয়ে গেছে। 50% শুল্ক চাপানোর কথা যখন ঘোষণা হয়েছে, আমাদের ওপরে 25% প্রেসিডেন্ট লুলা তিনি লিখে দিয়েছেন অন্যায্য বাণিজ্য ঘাটতির জন্য। ট্রাম্প দায়ী করছেন ব্রাজিলকে, আর সেই জন্য 50% শুল্ক চাপিয়ে দিলেন। এই হচ্ছে একই কাণ্ড। ব্রাজিলেও পাত্তা পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। আর আরো একই কাণ্ড আছে, মোদি যাচ্ছেন চীনে। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েকদিনের মধ্যে চীনে যাবেন। চীনে যাওয়ার খবর একেবারে পাক্কা। এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন লিডার্স সামিট চীনে এই মাসের পরের দিকে কনফার্ম হয়ে গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাচ্ছেন। অর্থাৎ গালওয়ানে যে দুপক্ষের সংঘর্ষ ভারত এবং চীনের, তারপরেই প্রথম মোদি যাচ্ছেন। আমেরিকা যখন হুমকির পর হুমকি দিচ্ছে, সেই সময় মোদির চীনে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ চীনের বাজার ভারতের বাজার,
ভারতের সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু চীনের বাজার বাণিজ্যের জন্য, বাণিজ্যের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চীনের বাজার দূরে রাখতে রাজি নন, এবং চীনের ক্ষেত্রেও ভারতের বাজার দূরে রাখতে রাজি নন শি জিনপিংও। সুতরাং বাণিজ্যিক সম্পর্ক যদি ভারতের সঙ্গে চীনের আরো দৃঢ় হয়, তাহলে তো আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প আপনার দুঃস্বপ্ন ঘনিয়ে আসছে। আরো একটা বিষয়, রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের। একটু বলি, 1962 সালে সোভিয়েত ইউনিয়ন ভারতে মিক-1 গুরেভিচ MiG-21 জেট ফাইটারের সহ উৎপাদনের জন্য প্রযুক্তি হস্তান্তরে সম্মত হয়, যা সোভিয়েত ইউনিয়ন আগে চীনকে অস্বীকার করেছিল দিতে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে সফলভাবে কাজ করে, এবং এই মিক-1 গুরেভিচ এই অস্ত্র, এই যুদ্ধ বিমান সরবরাহ করে সোভিয়েত ইউনিয়ন। ভারত রাশিয়ান সম্পর্ক হলো একটা দ্বিপাক্ষিক সম্পর্ক, যা শীতল যুদ্ধের সময় একটি দৃঢ় কৌশলগত, সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিল। সোভিয়েত ইউনিয়নের বিচ্ছেদের পর যখন সোভিয়েত ইউনিয়ন 8-এর দশকের একেবারে শেষের দিকে টুকরো টুকরো হয়ে গেল, তারপরেও রাশিয়া যথেষ্ট শক্তিধর, আর সেই সময়ের পর থেকে রাশিয়া ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক উত্তরাধিকার সূত্রেই পেয়েছিল। এখানেই দেখা যাচ্ছে যে উভয় রাষ্ট্র একটি বিশেষ সম্পর্ক ভাগাভাগি করে নিয়েছে। রাশিয়া এই উভয় সম্পর্কটিকে একটি বিশেষ ও অধিকার যুক্ত কৌশলগত অংশীদারিত্ব বলে এটাকে রাশিয়াই বলেছে। সুতরাং রাশিয়া কোনোদিন আমাদেরকে শত্রু দেশ বলে ভাবেনি। মানে আজ থেকে 40 বছর আগের কথা বলছি, সেই 40 বছর আগে থেকে রাশিয়া আমাদের সঙ্গে সম্পর্ককে বিশেষ অধিকারযুক্ত কৌশলগত অংশীদারিত্ব বলে অভিহিত করেছিল। তাহলে আমরা কেন রাশিয়ার থেকে তেল কিনছি? আপনার ব্যাপক লাগছে, ব্যাপক জ্বলছে, আপনি শুল্ক চাপিয়ে দেবেন। আর এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, আরও বৃদ্ধি হয়েছে সম্পর্কের, আরও উন্নতি ঘটেছে। 2018 সালের আনুষ্ঠানিক বৈঠক অংশীদারিত্বকে ত্বরান্বিত করতে সাহায্য করে। ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতার ভূমিকা একেবারে প্রকাশ্যে চলে আসে। সেই বন্ধুত্বকে কেন আমরা ঠোকরাবো? কেন আমরা কোনো অন্যায় করিনি? ঐতিহ্যগতভাবে ইন্দো রাশিয়ান কৌশলগত অংশীদারিত্বের 5টি প্রধান উপাদান কি জানেন? রাজনীতি, প্রতিরক্ষা, নাগরিক পারমাণবিক শক্তি মানে হচ্ছে পরমাণু বোমা নয়, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং মহাকাশ গবেষণার উপরে গড়ে উঠেছে। এই 5টি প্রধান উপাদান রাশিয়াতে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব, বিদেশ সচিব রঞ্জন মাথায়ের দেওয়া ভাষণে তুলে ধরা হয়। আর সেইখানে আগামী দিনে, এই কিছুদিনের মধ্যেই আমাদের এস জয়শঙ্কর এবং অজিত ডোভাল তারা যাচ্ছেন মস্কোর কাছ থেকে। আরও S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা হবে, এই নিয়ে দুপক্ষের আলোচনা হবে। ডোভালের পরে জয়শঙ্কর যাচ্ছেন এবং মস্কো সফরে গিয়ে ভারতীয় পণ্যের রপ্তানি বৃদ্ধি, মেরু অঞ্চলে সহযোগিতা, বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা হবে, রাশিয়ার সঙ্গে চুক্তি হবে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ এবং উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ইতিমধ্যেই এই যে ডোনাল্ড ট্রাম্প হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছেন, রাশিয়া কিন্তু বারবার বলে এসেছে যে একটি সার্বভৌমত্ব রাষ্ট্র সে কার সঙ্গে বাণিজ্য করবে, কার সঙ্গে করবে না, সেটা সম্পূর্ণ তার উপরে ছেড়ে দেওয়া ভালো। মাতব্বরি ভালো নয় কোনো সার্বভৌমত্ব রাষ্ট্রের ক্ষেত্রে। কারণ এটা ভারতের ক্ষেত্রেই বলেছেন নেতৃত্ব, রাশিয়ার নেতৃত্ব। মাতব্বরি করছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, আর এই মাতব্বরি রাশিয়া ভালোভাবে দেখছে না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সুতরাং ট্রাম্প আগামী দিনে বিবেচনা করবেন কিনা, আগামী দিনে ভারতকে কি চোখে দেখবেন, পাকিস্তানকে নিয়ে থাকবেন সন্ত্রাসবাদী রাষ্ট্র, সেই পাকিস্তান থেকে তেল নেবেন, পাকিস্তানের তেল কিনতে হবে, পাকিস্তানের খেতেই পায় না, আবার তেল বেচবে কোত্থেকে, সেটা ট্রাম্পই ভালো বুঝবেন। আর এ কি কাণ্ড! আরও আছে।
এই যে এর আগের প্রতিবেদনে বলেছিলাম না যে ইউরেনিয়াম থেকে আরম্ভ করে সার সবই কেনে রাশিয়া থেকে, আমেরিকাও। ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল যে ভারত তো বলছে, ভারতের বিদেশ মন্ত্রক তো বলছে যে আপনারা ইউরেনিয়াম কেনেন রাশিয়া থেকে, সার কেনেন রাশিয়া থেকে, আর তেল কিনছে ভারত বলে আপনারা আরো শুল্ক চাপাবেন, জরিমানা করবেন। ট্রাম্প আমতা হয়ে গেছেন, একেবারে তোতলা হয়ে গেছিলেন ট্রাম্প। তিনি বলছেন আমি বিষয়টা দেখে নিচ্ছি। India says that the US imports Russian uranium, chemicals, fertilizers while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. ট্রাম্প জানেন না? ট্রাম্প গোটা বিশ্বের সবকিছু জানেন, গোটা বিশ্বের দাদাগিরি করেন, আর ট্রাম্প জানেন না যে তারই দেশ, তিনি ইউরেনিয়াম কেনেন, সার কেনেন, আরো অনেক কিছু কেনেন রাশিয়া থেকে। হ্যাঁ, ভারতীয় সংবাদ সংস্থার প্রশ্নে একেবারে ঘেমে নিয়ে একাকার, বলতেই পারলেন না ঠিক করে, তাকে খোঁজ নিতে হবে। দেখা যাক বিকল্প একটি শক্তি ভারত, চীন, ব্রাজিল, সাউথ আফ্রিকা এই সব মিলে তৈরি হয় কিনা, আমেরিকা ভবিষ্যতে ভাবতে বাধ্য হয় কিনা যে না, আমাদের দাদাগিরি শুধুমাত্র দাদাগিরি আর চলবে না। আর যদি এই মানসিকতাই থাকে যে ভারত তুচ্ছ বিষয়, ভাবলে অনেক ভুল হবে। এটাই এখন ভারতের সব থেকে বেশি শক্তি, অর্থনৈতিক শক্তি। আমরা এখনো পঞ্চম স্থানে, তৃতীয় স্থানে যাব আর কিছুদিন পরে।